সিলেটের ভোলাগঞ্জে যে সাদা পাথর রয়েছে, সেই সাদা পাথর লুটপাটের কাহিনী এবং আজকের উদ্যোক্তা সংগঠন গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট লয়ার্স অ্যাসোসিয়েশন, তাদের সভাপতি এবং উদ্যোক্তা বিশিষ্ট আইনজীবী, উদ্যোগী আইনজীবী জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তাদের দাবিটি একদিকে হচ্ছে সাদা পাথর সংরক্ষণ করতে হবে, যেভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সাদা পাথর দেখতে আসেন, সেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে এবং স্থানীয় লোকজন তারা যেই পাথর কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করছে, হতভাগা দরিদ্র মানুষগুলো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা সরকারি পৃষ্ঠপোষকতায় পাথর লুট করেছেন, পাথর খেকো হয়েছে, পাথরকে এখানে অবৈধভাবে উত্তোলন করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে, তাদেরকে বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এই হচ্ছে তাদের মূলত দাবি। আজকের সবার সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, এখানে উপস্থিত সিলেটের বিভিন্ন দাবি দেওয়ার অগ্রসৈনিক, অগ্রপ্রতীক, হবিগঞ্জের কৃতি সন্তান জনাব মাহবুব আলম মালু, এবং এখানে উপস্থিত আমার সিলেট বিভাগ আন্দোলনের অনেক সাথী বন্ধুগণ, একসাথে আমরা বিভাগের আন্দোলন করেছি। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। প্রেস ক্লাবের ভবনটিতে পাথর ব্যবহার না করলে প্রেস ক্লাবের ভবন হতো না। এই যে রাজপথে দাঁড়িয়ে আছি, রাজপথেও পাথর ব্যবহার না করলে এই রাজপথটি হতো না। আমাদের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাম পাশে সিরডাপ, আমাদের সামনে মেট্রো লাউঞ্জ, অট্টালিকা, বিল্ডিং, সমস্ত কিছুতে পাথরের ভূমিকা। পাথর থেকে সিমেন্ট হয়, সিমেন্টের ভূমিকা। এগুলো না হলে পরে এইসব অট্টালিকা, ইমারত হতো না। গোটা বিশ্ব জুড়ে তাই, যে সমস্ত ইমারত, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস, সেখানেও পাথর। যেখানে আপনি দেখবেন, যেদিকে দেখবেন, পাথর ছাড়া কোনো উন্নয়ন, কোনো কিছু নাই। অলৌকিকভাবে সিলেটের নদ নদী দিয়ে ভারত থেকে পাথরগুলো আসছে। মানুষ আশ্চর্য হয়ে যায় কিভাবে পানির স্রোতের সাথে পাথরগুলো বাংলাদেশে আসছে। ভারত সরকার বহুবার চেষ্টা করেছে পাথরগুলো আটকানোর জন্য। তারা যে বাঁধ টাদ দিয়ে পাথর আটকাতে চেষ্টা করত, সমস্ত বাঁধগুলো ভেঙে যেত, পাথর আটকাতে পারে নাই। কিন্তু কিছু পাথর খেকোদের কারণে আজকে পাথর উদাও। আপনারা জানেন, পাথরের সাধারণত রং হয় কালচে রং, সাধারণত। এবং সিলেটের এই ভোলাগঞ্জে নদীর স্রোতে যে পাথরগুলো আসে, ওই অঞ্চলে যে পাথরগুলো আসে, সেটা সাদা পাথর। এবং বেশ কিছুদিন ধরে, বছর 10 ধরে সাদা পাথর, সাদা পাথর আপনারা শুনে আসতেছেন, এবং এইটা একটা বিখ্যাত অঞ্চলে পরিণত হয়েছে। বাংলাদেশের যদি ভূতাত্ত্বিক বিষয়ে পর্যালোচনা করেন, এক নাগাড়ে বিশ্বের মানুষ সুন্দরবনকে চেনে। সম্প্রতি পদ্মা সেতু সামনে এসেছে যোগাযোগের ক্ষেত্রে, মেট্রো রেল এসছে। ঠিক প্রাকৃতিক সম্পদের ব্যাপারেও সাদা সাদা পাথরের দেশ কোথায়? বাংলাদেশের সিলেটের ভোলাগঞ্জ অঞ্চল। আজকে এই ঐতিহ্যটা
ধ্বংসের মুখোমুখি। কারা ধ্বংস করলো? কিছু পাথর খেকো কত সুন্দরভাবে পাথরগুলোকে হজম করে ফেললো। দেখেন, এত শক্ত পদার্থ পাথর খেয়ে ফেললো তারা। কিভাবে গেল? রাতের আধারে লোক লাগিয়ে পাথরগুলোকে তুলে বিভিন্ন জায়গায় পাথরগুলো বিক্রি করে দিল। আজকে ভোলাগঞ্জ বা সেই অঞ্চল পাথর পাথরের কোনো অস্তিত্ব নাই। আপনারা গতকালকে বা পরশুদিন দেখেছেন পর্যটকরা আবার সেখানে যাওয়ার চেষ্টা করেছে, প্রশাসন পদক্ষেপ নিয়েছে। যারা পাথর চুরি করে নিয়ে গিয়েছেন সেই চোরাই পাথর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, ওখানে পাথর নিয়ে এসেছে, কিছু কিছু মানুষকে গ্রেফতার করেছে। আমাদের একটি জিজ্ঞাসা, 5 আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় ফ্যাসিস্ট পালিয়ে গেল, তারপরে প্রায় 1 বছর হয়ে গেল এই প্রশাসনের। আপনারা যারা ইউএনও ছিলেন, এবং আশ্চর্যের বিষয় বিজিবির একটি ক্যাম্প ওই পাথর যেখান থেকে চুরি হয়েছে ভোলাগঞ্জের তার 100 গজের মধ্যে, 100 ফিটের মধ্যে বিজিবির একটি ক্যাম্প। তুমি যারা বিজিবির লোকজন, তোমরা যারা ওখানে ডিউটি করছো, হাসিনার সময় তো তোমরাও আমাদেরকে গুলি করে মেরেছ, আমরা দেখেছি। কত কত সগৌরবে তোমাদের গাড়ি থেকে গুলি করে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। যাই হোক, আমি সেদিকে আর কথা বাড়ালাম না। তোমরা কি করলে? তোমাদের কি বিবেকবোধ জাগ্রত হয় নাই? তোমরা কি জিজ্ঞাসা করো নাই আপনারা পাথরগুলোকে কেন নিয়ে যাচ্ছেন? তোমাদের কাছে তো সমস্ত ক্ষমতা ছিল, তোমরাও ব্যর্থ হয়েছ। ইউএনও, আপনি ওই ওই অঞ্চলের ইউএন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনি কি করলেন? আপনার প্রশাসন কি করলো? আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমরা শুনি এই পাথর বিক্রির টাকা আপনার পকেটে ঢুকেছে, সংসার পরিচালনা করছে। আপনি পুলিশ প্রশাসন, আপনার পুলিশের লোকজন আছেন, পুলিশের কাহিনী তো আমরা জানি। পাকিস্তান আমলে পুলিশকে আমরা টোলা বলতাম। মুক্তিযুদ্ধের সময়ে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে স্বাধীনতা পরবর্তীতে আমরা তাদেরকে টোলা বলি না। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টকে রক্ষার জন্য আপনারা ভূমিকা পালন করেছেন। লাশকে পুড়িয়ে ফেলেছেন, লাশের অস্তিত্ব রাখেন নাই, গাড়ি থেকে লাশ ছুঁড়ে ফেলেছেন, ছুঁড়ে ফেলার পরে টেনে এসে রাজপথ দিয়ে লাশকে গুম করেছেন আপনারা। এত অপরাধ আপনাদের। এই জন্য 5 তারিখের পরে আপনাদের অনেকেই আপনারা পলায়ন করেছেন, থাকেন নাই, সরে গিয়েছেন। অনেকগুলো থানায় অগ্নিসংযোগ হয়েছে। কেন আপনাদের হবে? আপনারা কেন সরকারের পুলিশ হবেন? আপনারা রাষ্ট্রের পুলিশ হবেন, বাংলাদেশের পুলিশ হবেন। আপনারা হতে পারেন নাই বলে সেই শাস্তি পেয়েছেন। আপনারা ভোলাগঞ্জে কি করলেন? আপনার এসপি কি করলো? আপনার ওসি কি করলো? আপনার পুলিশ কি করলো? আপনারাও তো সহযোগী হলেন। আমরা শুনে লজ্জিত হই যখন শুনি আপনাদেরকেও টাকা দিয়ে ওই পাথর চোররা, পাথর ডাকাতরা, পাথর খেকোরা আপনাদেরকেও আপনাদের জবান বন্ধ করে দিয়েছে। আপনারা কোনো ভূমিকা পালন করতে পারেননি। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, কেউ আপনারা ভূমিকা পালন করতে পারেন নাই। এইভাবে আমাদের পাথরগুলো লুটপাট হয়ে গেল। বিদেশি পর্যটকরা বাংলাদেশে এয়ারপোর্টে নেমে জিজ্ঞাসা করত সাদা পাথরের স্থান কোনটা, কোন জায়গায়, তখন বলে দিত সিলেটের ভোলাগঞ্জে। সেই বিদেশি পর্যটকরাও মুখ ঘুরিয়ে দিল। এখন আপনারা কি করবেন? পাথর তো সব চুরি হয়ে গেছে, নদী দিয়ে পাথর আসছে, আপনারা আবার সংগ্রহ করেছেন, সংরক্ষণ করছেন। এই পাথরগুলো আর যাতে কেউ চুরি না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর যারা চুরি করেছে, চোর কি পার পেয়ে যাবে? চোরের কি বিচার হবে না? চোরের কি শাস্তি হবে না? ভবিষ্যৎ চোররা কি সতর্ক হবে না? সেই চোরদেরকে ধরতে হবে। কিভাবে ধরবেন? ইতিমধ্যে আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক নেতার নাম আসছে, এলাকার প্রভাবশালী নেতার নাম আসছে। আজকে আমরা বলতে চাই, যাদের নাম এসেছে তাদেরকে তাদের স্ব রাজনৈতিক দল থেকে কিছুদিনের জন্য অব্যাহতি দেবেন। তদন্ত হোক, তাদের যদি সংশ্লিষ্টতা থাকে, তাদের যদি বখরা চাঁদাবাজির মধ্যে কোনো ইনভলভমেন্ট থেকে থাকে, তাইলে তারা রাজনীতি করবার অধিকার নাই। তারা চোরের দল করবে, চোরের সংগঠন করবে, পাথর চোরদের নিয়ে তারা সমিতি করবে, পাথর চোর সমিতি, সেটা সভাপতি সাধারণ সম্পাদক হবেন আপনারা। তাদেরকে কিছুদিনের জন্য অব্যাহতি। আর সব প্রশাসন পাথর চুরির টাকা নিয়েছে, আমরা দেখি পত্রপত্রিকায়। তাদেরকে দিয়ে আপনি তদন্ত কিভাবে করবেন? কি লাভ হবে? চোরদেরকে দিয়ে চোরের বিচার, চোরদেরকে দিয়ে চোরের শাস্তি কিভাবে হবে? চোর যদি বিচারক হয়, চোর যদি পুলিশ হয়,
চোর যদি সাক্ষী হয় তার ন্যায় বিচার কিভাবে হবে? কাজেই এই চোরদেরকে দিয়ে তদন্ত কমিটি হবে না। তো এখন তদন্ত কমিটি কাকে দিয়ে করবে? আমাদের দাবি হচ্ছে সেনাবাহিনী 5 তারিখের আগে সেনাবাহিনী আমাদের মানুষকে হত্যা করেছে। তাদের রাইফেল থেকে গুলি বেরিয়ে রাজপথে তপ্ত তপ্ত রাজপথে জড়েছে। কিন্তু 5 তারিখের 2-3 দিন আগে থেকে সেনাবাহিনী বলেছে আমার ভাইদেরকে আমরা হত্যা করতে পারবো না, আমরা সরকারের হত্যার নির্দেশ মানব না। সে কারণে সেনাবাহিনী যখন তার রাইফেল গুটিয়ে ফেললো, হত্যা করলো না, গুলি করলো না, সরকারের পতনটা অত্যাসন্ন হয়ে গেল। এই সেনাবাহিনী তখনকার এই রক্ত গঙ্গাকে তারা রক্ষা করেছে, মানুষের হত্যাকে রক্ষা করেছে, তারাও মেরেছে, আগে মেরেছে। তো কাজেই বন্ধুগণ, সেনাবাহিনী যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছুটা এইসব দুর্নীতি থেকে উঠছে, স্থানীয় যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, তার কমান্ডার আছে, তাদের নেতৃত্বে একটি তদন্ত হোক, কারা কারা জড়িত। অযথা কাউকে আপনি জড়িত করে শাস্তি দেওয়ার দরকার নাই। যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা পাথর খেকো হয়েছে, পেটের মধ্যে পাথর হজম করেছে, তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। সেনাবাহিনীর নেতৃত্বে এটা করে, তদন্ত হোক। আর আমরা বলতে চাই এলাকাবাসীর প্রতি, আপনারাও চুরি চামারির সাথে অনেকে জড়িত হয়েছেন পেটের দায়ে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি পেটকে অভুক্ত রেখে, তাকে ক্ষুধার্ত রেখে আপনি সুবচন বলবেন, হবে না। তার পেটের অন্ন আপনাকে জোগাড় করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা প্রশাসন পাথর উত্তোলনের বাইরে গিয়ে আর কি কি পদক্ষেপে তাদের কর্মসংস্থান করবেন সেই ব্যবস্থা আপনারা করেন। এটা এই সংগঠনের মোটামুটি দাবি। আমি আরেকটি কথা এই সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আপনারা একটু ভোলাগঞ্জে পরিদর্শনও করে আসতে পারেন, স্থানীয় সবার সাথে আপনারা যোগাযোগ করে কথা বলে আসতে পারেন, এটা করতে পারেন। আর সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে শুনেছেন সিলেটে যেতে 12 ঘন্টা 13 ঘন্টা লাগে। আপনি হজরত শাহজালাল, হজরত শাহপরানের মাজার জিয়ারত করবেন, মনের মধ্যে একটু অনুভূতি আছে, যাবেন সেখানে, ওনাকে একটা সালাম দেবেন, আপনার 12-13 ঘন্টা রাস্তায় চলে যাবে। আপনার রাস্তা আপনাকে নিয়ে যেতে পারবে না। এত 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 খারাপ রাস্তা, এত ভাঙাচোরা রাস্তা, মানুষের চলাচলের কোনো উপযোগী নয়। ওই রাস্তাকে 6 লেনে উত্তীর্ণ করতে হবে। সিলেটের যে সম্পদ আছে আরো যেগুলো আছে, চা শিল্প, এগুলোকে সমৃদ্ধ করতে হবে, পাথর শিল্প, এগুলোকে সমৃদ্ধ করতে হবে, মৎস্য সম্পদ, ধান্য সম্পদ, এগুলোকে আপনি পরিকল্পিতভাবে চেষ্টা করতে হবে, সমৃদ্ধ করতে হবে। সিলেটের অনেক গুরুত্বপূর্ণ জলাশয় আছে, হাকালুকি জলাশয়, হাইলাকান্দির জলাশয়, বিছনাকান্দি জলাশয়, এগুলোকে আপনারা আরো সুন্দরভাবে কিভাবে পর্যটন আকৃষ্ট করা যায় সেই ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ বিভিন্ন পর্যটন শিল্পের মাধ্যমে এই দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ এই দেশকে চেনে, এই চেনার জায়গাটাকে প্রশস্ত করে আপনারা বাংলাদেশটাকে সমৃদ্ধ করবেন। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি সমস্ত কিছু বন্ধ করবেন। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে যাতে এগিয়ে যায়, নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে যাতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, আর যাতে স্বৈরাচার কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। যে দলই হোক, যে দলই হোক, সুযোগ পেলে স্বৈরাচার হবে, সুযোগ না পেলে গণতন্ত্রী হবে, এটা যাতে না হয়। দেশের অভ্যন্তরে স্বাভাবিক আইন কানুনের মধ্য দিয়ে তারা যাতে এই দেশপ্রেমিক মানুষ হয়, রাজনৈতিক দলগুলো যাতে সমস্ত স্বৈরাচার আর কোনোদিন যাতে স্বৈরাচার না হয়, তারা যাতে গণতান্ত্রিক হয়, কল্যাণকামী হয়, মানুষের জন্য সমৃদ্ধতার জন্য কাজ করে, এই প্রত্যাশা ব্যক্ত করে গ্রেটার সিলেট অর্থ হচ্ছে বৃহত্তর সিলেট, 4টি জেলা, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার। গ্রেটার সিলেটের এই নামে এই সংগঠনটি গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট লয়ার্স অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট দেশের সবচেয়ে বড় আদালত, এই আদালতে যারা কাজ করেন তাদের সংগঠন। আমি তাদেরকে অনুরোধ করব, শুধুমাত্র আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের মধ্যে এই সংগঠনটিকে নিয়ে যান। আমরা যেভাবে সিলেট বিভাগ আন্দোলন করেছিলাম, আন্দোলনের তোড়ে সরকার বাধ্য হয়েছিল বিভাগকে দিতে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবীর এক জায়গায় বাংলাদেশ থেকে শুরু করে প্রায় 200টি দেশে সমস্ত জায়গায় সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে তার বিভাগের জন্য লড়াই করেছিল। ঠিক তদ্রুপ সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা সিলেটবাসী মানুষকে ঐক্যবদ্ধ করেন। যখন ঐক্যবদ্ধ করবেন
তখন দেখবেন দেশের অন্যান্য মানুষরা আপনাদেরকে সমর্থন করবে। সিলেটের কারণে যদি বাংলাদেশ পরিচিত হয়, সিলেটের কারণে যদি বাংলাদেশ মর্যাদাশীল হয়, সিলেটের কারণে যদি বাংলাদেশ পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়, মানুষ আপনার পাশে থাকবে, সেভাবে আপনি সকলকে নিয়ে এগিয়ে যান, এই প্রত্যাশা ব্যক্ত করে এই সংগঠনকে পুনরায় অভিনন্দন। এই সংগঠনের উদ্যোক্তা, তরুণ সংগঠক, উদ্যোগী নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ তার সাথে আরো যেসব নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।